সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার। দুপুরে জাতীয় সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে কমিটির সভাপতি জালাউদ্দিন আহমদ জানান, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। গ্রহণযোগ্য সংশোধনী আনতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, শিক্ষক, পেশাজীবী, আইনজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করবে এই কমিটি। আলোচনায় কারা অংশ নেবেন তা পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল কমিটিতে নাম না দিলেও তাদের পরামর্শ ও মতামত নেওয়া হবে। আজকে প্রথম মিটিং হিসেবে আমরা ডিসাইড করব আমরা কাদের সাথে আলোচনা করব। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ, ছাত্রলীগের 7 শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ যুক্তি উপস্থাপন করছে প্রসিকিউশন। এর আগে গত 2 আগস্ট তদন্ত কর্মকর্তা সহ 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলার পলাতক অন্য আসামিরা হলেন আফম বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। প্রসিকিউশনের অভিযোগ, জুলাই আগস্টের আন্দোলন দমনে আসামিরা নির্দেশ, উস্কানি ও পরিকল্পনার মাধ্যমে সহিংসতা উস্কে দেন। তাদের ভূমিকার কারণে দেশজুড়ে হত্যা চেষ্টা এবং ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতা বিরোধী অপরাধ। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে ঢাকাগামী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে, ফলে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। যমুনা সেতু পশ্চিম সৈয়দাবাদ রেল স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় আসছিল। এই সময় সিরাজগঞ্জের মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উদ্ধার কার্যক্রম চলছে। কাজ শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। পটুয়াখালীর রাঙ্গাবালিতে ছোট 22 দিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একটি শ্রেণীকক্ষে বেঞ্চে বসে 4 জন শিক্ষার্থীকে একসঙ্গে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সোমবার এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শ্রেণীকক্ষের বেঞ্চে বসে 4 জন শিক্ষার্থী বেশ কিছু উত্তরপত্র নিয়ে কাজ করছেন। স্থানীয়রা জানান, ভিডিওর শিক্ষার্থীরা সবাই ওই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ গত 4 জুলাই বাংলা বিষয়ের উত্তরপত্র ছোট 22 দিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা বিভাগের প্রভাষক রিপনের কাছে পাঠান। তবে ভিডিওতে দেখা গেছে রিপন নিজে উত্তরপত্র মূল্যায়নের পরিবর্তে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে কাজ করিয়েছেন। যাচ্ছি পরের প্রসঙ্গে। ভরা মৌসুমেও ভোলায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে লোকসানে পড়ছেন জেলেরা। সংকটের প্রভাব পড়েছে মাছ ঘাট ও আড়তগুলোতেও। সাগরে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না ভোলার জেলেরা। কয়েকদিন সাগরে অবস্থান করে নামমাত্র মাছ নিয়ে ফিরছেন তারা। এতে ট্রলারের জ্বালানি, খাবার সহ অন্যান্য খরচই উঠছে না। টানা লোকসানে অনেক জেলে বেকার হয়ে পড়েছেন। কেউ কেউ জাল বিক্রি করতেও বাধ্য হচ্ছেন। সিঙ্গেলের কারণে মাছ ধরতে পারি না, তারপরে আপনার ট্রলিংয়ে জাল নষ্ট করে, তারপর আমরা 4 লাখ 5 লাখ টাকা বাজার নিয়ে যাই। মা এবার আমরা যাই 3 দিন থেকে মাত্র 5টা মাছ দিয়েছি। সাগরে যাই লাহারের জন্য, সিঙ্গেলের জন্য, বাতাসের জন্য থাকতাম পারি না। মাছগুলো না খাওয়াতে আমরা কতদিন আর ফিশিং করি। এই কারণে আমরা আর জাল দিয়ে ফিশিং করে মাছ টাছ পাই না। মাছ নেই। আমরা যে 20 জন মানুষ যাই, আরও উত্তরোত্তর মাছ কোথায়ই নেই।
সংকটের প্রভাব পড়েছে জেলার মাছ ঘাটগুলোতে। দৌলত খান, ইলিশা, তুলাতুলি, নাছির মাঝি ঘাট সহ অর্ধশতাধিক মাছ ঘাটে এখন নেই আগের কর্মচাঞ্চল্য। মাছের সংকটে বিপাকে আড়তদাররাও। ট্যাঙ্গো মাছ নেই, সাগরেও মাছ নেই। আমরা সাগরে এই বছর ট্রলার বাওয়া হয়ে মনে করেন আমাকে 20-25 লক্ষ টাকার মতন লোকসান আছে। এত নদীতে যাই না যাই কি মনে করেন গিয়ে হয় না মাছ লাভ আছে। ঘাটালো অনেক কষ্ট হচ্ছে, ব্যবসা খারাপ, যারা কাজ কাম করে লেবার টেবার আছে অবস্থা খারাপ। মৎস্য বিভাগের কর্মকর্তাদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, নদী সাগরের মোহনায় ডুবোচর সৃষ্টি এবং অতিরিক্ত আহরণের কারণে কমেছে ইলিশের উৎপাদন। এখন বর্তমানে নদী এবং সাগরে মাছের উৎপাদন একটু কমে গিয়েছে। আগস্টের শুরুতে নদী এবং সাগরে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। গত অর্থবছরে জেলায় ইলিশ উৎপাদন হয়েছে 1,81,342 মেট্রিক টন। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 মেট্রিক টন। তবে মৌসুমের শুরুতেই আশানুরূপ ইলিশ না পাওয়ায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার জন্য এই আলোচনায় ইরানের শেষ সুযোগ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আলোচনার বিষয়টি অস্বীকার করায় এই হুঁশিয়ারি দিলেন তিনি। মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করে তাদের সামনে চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণের যে কোনো একটি বেছে নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, ইরান স্বীকার করুক বা নাই করুক, বাস্তবে তারা এমন একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছেন যা তারা কয়েক দশক ধরে তৈরি করেছে। এদিকে ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ায় দেশটিতে সামরিক হামলা চালানোর পরিকল্পনা বাতিল করেছে ইরান। গত মাসে কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় এক কর্মী নিহতের পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খেলার খবর। ক্রমেই চাপে পড়ছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ওয়েলসের পর এবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনেও তার পুনর্নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ফলে তার মেয়াদ বাড়ানোর আশা ক্রমেই ফিকে হয়ে আসছে। বর্তমান মেয়াদ শেষ করতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ফিফা টুর্নামেন্টগুলো বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে শতকরা 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। প্রায় $4.2 বিলিয়ন বিনিয়োগ আনার লক্ষ্য নির্ধারণ করা সেই উদ্যোগ বিশ্ব ফুটবলে বিভিন্ন মহাদেশীয় সংস্থা ও সদস্য দেশের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। এরপর থেকে তার নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়ে প্রশ্ন ওঠে। ইনফান্তিনোর বর্তমান মেয়াদ শেষ হবে আগামী বছর মার্চে। ফিফা কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে নিজের চতুর্থ মেয়াদের জন্য লড়াইয়ের ইচ্ছা আগেই প্রকাশ করেছেন তিনি। ইনফান্তিনোর জন্য প্রথম দুশ্চিন্তার বিষয় হলো তার সভাপতি পদের চেয়ার ততদিন পর্যন্ত নাও টিকতে পারে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পদ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এদিকে ফিফা সভাপতি বেতন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধির পরিকল্পনা প্রকাশ্যে আসার পর বিশ্ব ফুটবলে নতুন করে বিতর্কে ঝড় উঠেছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপে বাণিজ্যিক কার্যক্রম একটি নতুন বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে ইনফান্তিনো বছরে প্রায় 3 কোটি ইউরো, যা প্রায় $3.43 লাখ বেতন পেতেন। এর সঙ্গে থাকতো বাণিজ্যিক সাফল্যের উপর নির্ভরশীল অতিরিক্ত বোনাসও। বর্তমানে ফিফা সভাপতি বার্ষিক বেতন প্রায় 30 লাখ ইউরো। অর্থাৎ নতুন পরিকল্পনা কার্যকর হলে ইনফান্তিনো আয় প্রায় 10 গুণ বেড়ে যেত। এ অবস্থায় ফিফার প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট অনেক মহল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। 2026 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স বিশ্বজুড়ে আলোচনায় আসেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভজিনিয়া। এবার নতুন অধ্যায় শুরু করতে চিলিতে পৌঁছেছেন তিনি। ঐতিহ্যবাহী ক্লাব কলো কলোতে যোগ দিতে সান্তিয়াগোয় পা রাখতেই 40 বছর বয়সী এই গোলরক্ষককে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। বিমানবন্দরে ভজিনিয়াকে স্বাগত জানাতে জড়ো হন হাজারো সমর্থক। ব্যানার, পতাকা, ড্রাম আর স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। গত 24 জুলাই কলো কলোতে ভজিনিয়াকে দলে ফেরানোর ঘোষণা দেয়। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন বিকেল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।